আর বলো না, তোমার কথা শুনিয়ে যে লেট করে যে কি ভুল হয়েছে তা বলার বাইরে। মানে ম্যাডাম বুঝলাম না। আরে তুমি যে বললে যে কয়েকদিন পরে যাইয়ে নে, হ্যাঁ ও বাবা, ফুটোদের বাড়ি যাই দেখি কি ফুটোরাই আগে থেকে ছাড়া পেয়ে গেছে। কি বলছেন ম্যাডাম? এত বড় একটা কেস থেকে ঘপাত করে ছাড়া পেয়ে গেছে? ওই সব নারকেল বেগমের চাল। নারকেল বেগম ইচ্ছে করে ফাঁসাইছে, ওই মালি ছাড়াইছে। মানে ঠিক বুঝলাম না। আরে বাবা, নারকেল বেগমই ছাড়াই দিয়েছে। ওদেরকে কাদের বন্দি করে রাখিছিল, ওর এই মানে ঠাকুমানা কি হয় তারে ছাড়িয়েছে, তো ফুটোরও ছাড়িয়ে দিয়েছে। তো ফল টল দিয়েছেন ম্যাডাম? আর বলিয়ে না, বাড়ি ঢুকি দেয়নি। কি কুলক্ষণে কোথা বাড়ি ঢুকতে দেয়নি? আর বলিয়ে না, ও জেলে থাকতে যদি যাওয়া হতো তাও তো ঢুকি দিত, অপমান করে তাড়াই দিয়েছে। অপমান করে তাড়াই দিয়েছে? তাই না, দেখি একদম মান সম্মান ডুবিয়ে গেল। একবার যদি এমএলএ হতে পারি না, তখন এই ফুটোদের একদম ক্যালসিয়াম বের করে দেবো বলে দিচ্ছি আমি। বলছি মা, তুমি এমএলএ হওয়ার আগে আমার বউটার একটু সাহায্য করতে ভালো করে। পুরি শালা, তোমার বউদি এখন সাহায্য আমি করবো নাকি? হ্যাঁ, সব পাপের ঘাড়া আমার উপর যাক। হ্যাঁ, নিজে ভালো মতন সকালে বিকেলে উদ্যম মধ্যম কেন দিতে পারো না? বলছি ম্যাডাম, এদিকে একটা কেলো ঘটে গেছে। আবার এদিক কেলে ঘটে গেছে মানে? ওই নারকেল বেগম আর ওই যে ওর অ্যাসিস্ট্যান্ট, এই দুইজন আইছিল দাদা বৌরি দেখতি ফল ফলাদি নিয়ে। কি বলছো? হ্যাঁ। বাড়ির ভিতরে ঢুকতে দেছো নাকি? আর বলবেন না, আমি একটু হাগু করতে গেছিলাম, আরে দাদাবু মানে তোমার স্বামী ওইদিকে রান্নাঘরে কাজ করতেছিল, এই ফাঁকে ঘরের ভিতর ঢুকিয়ে গেছে। ও মা, আমি হাগু করে এসে দেখি কি ওই দাদাবুর ওখানে বসে কথা বলছে। ভাগ্যিস দাদাবুরি ঠেলে গুতে উঠে দেয়নি। এ যা দিনগাল পড়িছে, এ তো দেখছি বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না। বলছি ম্যাডাম, ওরা হঠাৎ করে আপনাদের বাড়ি আসলো, ব্যাপারটা ঠিক বুঝলাম না। নির্ঘাত কোনো ষড়যন্ত্র করেছে? সে তো আমিও বুঝতে পারছি ষড়যন্ত্র করেছে, কিন্তু কি ষড়যন্ত্র করেছে তা তো বুঝে পাচ্ছি না। ও নিয়ে ম্যাডাম চাপ নেবেন না, আমার মাস গেলে এতগুলো টাকা দিচ্ছেন, সব আমি হ্যান্ডেল করে দেবো। খালি একটু গন্ধ পাই, তারপরে কি রান্না হচ্ছে সে আমি এমনি বুঝতে পেরে যাবো। বলছি উকিল বাবু, হালকায় নেবেন না, ওদের কাছে কিন্তু পাওয়ার পাওয়ার মাল আছে। পর মানে? ওই নারকেল বেগম একটা শয়তানের বাসা, তারপরে কটকটির বাচ্চা, এখন শুনছি ওর ঠাকুমা অনেকে ওই দলে যোগ দিয়েছে। এই তুই সবসময় উল্টোপাল্টা কথা বলিস না তো, এমনিতে আমার টেনশনে কাজ হয়ে যাচ্ছে। ওরা বাড়ি কেন আসলো আর তুই আবার উল্টোপাল্টা বলে আমার মাথা খারাপ করছিস। বলছি মা, বাবা কবে ঠিক হবে? তুমি ডাক্তারের কাছেও তো নিচ্ছ না, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না যে। ওরে বাবা, এই উকিল বাবু কতদূর দৌড়াদৌড়ি করেছে জানিস? হ্যাঁ, জড়িবুটি আয়ুর্বেদিক ওষুধ আনার জন্য। বলছি হসপিটালে নিয়ে গেলে হতো না? আরে বাবা, ওইসব প্যারালাইসিসের রোগী হসপিটালে নিয়ে গেলে শুনেছি বেশি হয়। আমি শুনেছি এই ঝাড় পাতা, তারপরে এই যে আয়ুর্বেদিক ওষুধ খালি নাকি তাড়াতাড়ি সারে। আরে সে নয় বুঝলাম, কিন্তু আগে ডাক্তার দেখানো উচিত ছিল নাকি? আরে তুই কি বেশি বুঝিস নাকি আমি বেশি বুঝি বলতো? তুই বেশি ভাত খাইছিস না আমি বেশি ভাত খাইছি? তোর সাথে কথা বলাও খালি খালি। বাবা সেই কতদিন ধরে এরকম পড়ে রয়েছে, একটু হসপিটালে নিলে কি হতো? তুই বুঝবি না, তুই যা এখান থেকে। হ্যাঁ, তুই যা এখান থেকে, এখন সব আমার ঘরে ঠেলে দিচ্ছ। তুই শালা তোর বউরি সামলাতে পারিস না আর আমাদের পিছনে এসে কি কথা বলছিস? হ্যাঁ, সামলাতে পারি না মানে তোমার সামনে তো গুদুম গুদুম করে মারলাম। হ্যাঁ, শুধু মারলেই হয় না, এমন কিছু করতে হবে তোর বউ তুই যা বলবি তাই শুনবে, তুই যা বলবি তাই করবে, বুঝতে পারছিস? তখনই হয় বউরি হাতের গোলাম বানানো, যেমন বাবা তোমার বানাইছে, তাই তো? যত বড় মুখ নাই তত বড় কথা। হ্যাঁ, সবসময় তো সাপোর্ট করি বলে তুই কি আমার মাথায় উঠে নিয়েছিস নাকি? হ্যাঁ, যখন যাইছে তখন তাই মুখে বলে দিচ্ছিস, বড় ছোট দেখছিস না? বড় ছোট কি, বাবার শরীর খারাপ অনেকদিন হয়ে গেল তো ডাক্তার দেখাতে হয় না? হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী আমার মাথায় বোধ নাই যে কি করতে হয় কি না করতে হয়, তুই বলবি তারপর করবো, তাই তো? ধুস, তোমার সাথে কথা বলা খালি খালি। যা যা যা, বউ যা বলে তাই শোন, যা বউর হাত পা টিপে দে, যা। হাত পা টিপে দেবো আমি? আমার কোনো খাইয়ে কাজ নাই, ওই পারবি, যা। বলছি ম্যাডাম, হ্যাঁ আমাদের ভাইপো তো ভালোই কথা শিখে গেছে। শিখবে না? ওই কূটনীতি থাকে না, ওই কূটনীতি সবসময় ঘরের ভিতর কুটকুট কথা বলে, সেই সব শুনে শুনে শিখেছে। না তো আমার ছেলেরা যেভাবে মানুষ করেছি, ও এইসব মুখী ভাষা কোনদিন আনতে পারে? আজকে আমার মান সম্মান দিচ্ছে না, আমার মুখের সামনে কথা বলছে। বলছি কি ম্যাডাম, আপনার জানাশোনা কোনো ডাক্তার আছে? কেন? বলছি কি জানাশোনা ডাক্তার থাকলে বাড়ি একবার ডাকিয়ে আনার দরকার ছিল আপনার ছেলের সামনে, একটু সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য। না তো নিজের ছেলে যদি আপনার বিরোধী হয়ে যায় তখন তো ভোটে জিতাই মুশকিল। কি বলছো? ঠিকই বলছি, দেখেন জানাশোনা কোনো ডাক্তার থাকলে পারে একটু ডাকিয়ে বাড়ি আসে, একটু ব্লাড প্রেশার চেক টেক করে যাবে, আর কিছু ইঞ্জেকশন ফিনজেকশন কিছু করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমার জানা ডাক্তার আছে। তাহলে তো ঝামেলা মিটে গেল। একটু দেখাই দেন, ওই দেখি ছোট দাদাবাবুরও মনের একটা স্যাটিসফাই হয়ে যাবে। সে নয় ডাকালাম, কিন্তু নারকেল বেগম হঠাৎ করে ফল নিয়ে আমাদের বাড়ি আসলো কেন? কে জানে। বলছি কি, আবার চার দোকানের লোকজন দেখেনি তো? সেটা ম্যাডাম আমি কি করে বলবো। আবার বললো না, আমরা যে জন্য ফুটোর বাড়ি গেছিলাম একটু সিম্পেথি ক্রিয়েট করার জন্য, ওই নারকেল বেগম তো সে কাজের জন্য আসেনি আমাদের এখানে, নাকি তা কে জানে? চাপ নেবেন না, আমি আছি, সব হ্যান্ডেল করে দেবো। এমনিতেই এখন নারকেল বেগম মোটামুটি সবার চোখের শত্রু হয়ে গেছে, বদনামিতে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার ফেভারিট সবজন কথা বলবে। বলছি ম্যাডাম, কিছু টাকা পয়সা হলে গরিব মানুষের একটু কাপড় বিতরণ করলে কিন্তু এই সময় ভারী সুন্দর একটা ফ্রেম হতো। টাকা পয়সা যা ছিল সব তো প্রায় খরচা হয়ে গেছে, এখন যা আছে আমার বরের নামে আছে। তা বলছি ওই দাদাবুর আঙুলির ছাপ্পা নিয়ে টাকা উঠুন যায় না? আরে হারামজাদা আবার সই করেছে, ছাপ্পা দিয়ে টাকা উঠলে তো ভালো হতো, তাই তো মোটামুটি এরকম কমাই থাকতো আর ও সব টাকা চুষে খেয়ে নিতাম। বলছি তাই কয়টা আগের থেকে ব্ল্যাঙ্ক চেকে সই করাই নিতেন। তো বাবা, ওই বুড়ো শালা সই করবে, মরে যাবে তাও সই করবে না, তুমি কি ভাবো? তাহলে ব্যাংকের লোকেদের সাথে কথাবার্তা বলে নিলে হয় না? আপনি তো নমিনি আছেন মনে হচ্ছে, বলবেন এই অবস্থা স্বামীর চিকিৎসার জন্য টাকার দরকার, তা আপনারা ওই টিপসই নিয়ে আর আমার সাক্ষী নিয়ে টাকাগুলো দেন। কথায় যুক্তি আছে, দরকার হয় ব্যাংকের ম্যানেজারের বাড়ি ডেকে নিয়ে আসবো, কি বলো? একদম ম্যাডাম, একদম ঠিক আছে, দেখছি এ বিষয়ে আমি কথা বলি। এই সময়টা টাকাটা খরচা করা খুবই দরকার ম্যাডাম। আচ্ছা তুমি টেনশন করো না, আমি জোগাড় করছি, কিন্তু নারকেল বেগম আমাদের বাড়ি কিসের জন্য আসলো সেটার খবর নাও তো। দেখছি ম্যাডাম, দেখছি, আমি গোয়েন্দা লাগাচ্ছি। তাড়াতাড়ি। আগে
বলছি বুড়ো ছানাইটা রে, একটু জল টল দাও, আবার ওই ওষুধ টষুধ খাও, আর মাথা ঝাড়া দিয়ে না ওঠে। আচ্ছা ম্যাডাম, আমি যাই এখন সন্ধ্যের ডোজটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। বলছি কি ঠাকুমা, তুমি এখন খুশি তো? স্যার খুশি, শালা বিষয় সম্পত্তি এত কিছু রঙিন রঙিন লাইট ফাইট দেখিয়ে সহ্য হয়, এইসব আমার নামে করে দে। এটা কিছু এইসব কথাবার্তা বলো না, এর জন্য আমার ভালো লাগে না। ভালো লাগে না মানে? আর তুই আমার মুখের উপর তর্ক করছিস? হ্যাঁ, তোর তো ভারী সাহস হয়ে গেছে। এতদিন পর্যন্ত মাথা উঁচু করে কোনদিন কথা বলতে পারিস না, আর এখন আমার মুখের উপর মুখ তুলে কথা বলছিস। তুমি জানো নারকেল বেগমের কি পাওয়ার জানো? আর তোর আমি এতদিন ধরে ট্রেনিং গেছি কি গাব খাতি? আরে বাবা, নারকেল বেগম এখানে বসে ওই ব্যাঙ্গালোরে পাদু চাকরি করতো, ঘাপাত করে চাকরিটা খাইয়ে নিল। আর আমি আর তুমি টাকা পয়সা নিয়ে পালাই গেলি, মাটির তলাতে উঠেইয়ে ওই মানে ডুবন্ত তেলের ভিতরে আমাকে চুবোবে। আরে এসব ভয় পাচ্ছিস কেন তুই? টাকা নিয়ে একবারে মানে বিদেশে চলে যাবো, ওই দুবাই, আমেরিকা, থাইল্যান্ড, ইংল্যান্ড এইসব জায়গায় চলে যাবো। তুমি এখানের ভাষা ঠিক করে বলতে পারো না, তোতলা মতলা খাও, আর তুমি আবার বিদেশে চলে যাবা। ওখানে গেলি হ্যাঁ খেদাই দেবে, বুঝতে পারিস? আরে না, শুনেছি যাদের কাছে অনেক পয়সা থাকে তাদের ওখানে নাকি বসতি দেয়। তা তুমি কত টাকার বসতি নিয়ে যাবা? প্রায় 2-3 কোটি টাকায় বিদেশে এক কাটা জায়গাও হবে না, বুঝতে পারিস? ওরে শালা দরকারে ওখানে বেশি ভিক্ষে করে মোটামুটি 6 মাসের ভিতরে একটা কুড়িয়ে ঘর তৈরি করে নেবো। ওই রকম ভাবিও না, ওখানে ওই হাঁকতে গেলেও পারমিশন লাগে, বুঝতে পারিস? এইসব ছাতা মাতার কথা বলিস না তো, আমার সব বিষয় সম্পত্তির দরকার। আমি বাবা পারবো না, আমি বলে দিচ্ছি নারকেল বেগমের বিশাল পাওয়ার, একবার চুরি করে আবার ফেরত নিয়ে আসি। হ্যাঁ, আমি আর পারবো না বাবা, এত রিস্ক নিতে পারবো না। আজকাল তোরে আমি দেখতেছি তুই নারকেল বেগমের ফেভারে চলে যাচ্ছিস, বুঝতে পারতেছি না। আরে বাবা, তুমি মানে অন্য জায়গায় এতদিন আমরা হাত মারিছি, চুরি করেছি, ছেঁচড়ামি করেছি, কোনো ব্যাপার না, কিন্তু এইসব টাইগার লোকের সাথে পাঙ্গা নেওয়া উচিত না। তুই হার মানিয়ে যাবি, তুই হার মানিয়ে যাবি। আমি তোর ট্রেনিং দিলাম, আমার নাতিন হয়ে তুই হার মানিয়ে যাবি? বলছি কি ঠাকুমা, কিছু কিছু সময় হার মানে যাওয়া ভালো হয় জানো। তুই চোখ রাঙায় কথা বলছিস কেন? আরে কোথায় চোখ রাঙাইছি? ও তো আমি এমনি বলছি, তুই এই বিষয় সম্পত্তি আমার নামে করতে পারবি না, তাই বল। দেখো ঠাকুমা, তোমার ভালোভাবে বলছি যে নারকেল বেগমরে বলো দেখে নে 1-2 কাঠা জমি দিয়ে দোকানদারি খুলে দেবে না, তখন ভালোভাবে ব্যবসা করলি আমাদের বেঁচে থাকার কোনো অসুবিধা হবে না। তোর কি মনে হয় আমি দোকানদারি করার জন্য জন্ম নিছি? হ্যাঁ, আমি আমার মা মরার বাপ মরার পরে প্রতিজ্ঞা নিছি যে আমি বিশাল বড় লোক হবো। আর কবে বড় লোক হবা? চুল তো পাকিয়েই গেছে, আজ বাদে কাল পটলে চলে যাবা। এখন তুমি এরকম বললি হয়? কি বললি হারামজাদা? তুই তো আগে আমার ভয় পাতি, এখন তো আমার দিকে ছ্যাবলার মতন হাসছিস। তোর ব্যাপার ছ্যাপার কি? আরে ঠাকুমা, রাগারাগি করো না। কি আছে দিদি? আর বলবেন না, ছেলেটা যখন আপনার কাছে পাঠিয়েছিলাম তখন খুব ভালো ছিল, এখন এত বড় বিয়াদব হয়ে গেছে, আমার মুখি মুখ তুলে কথা বলছে, আর ভয় তো দূরের কথা, ভয়ও পাচ্ছে না। কি মন্ত্র করেছেন? কি যে বলেন দিদি, কি যে বলেন দিদি, কটকটির মতন ছেলে হয়? ও তো একদম নম্র ভদ্র, ওর মতন ভদ্র ছেলে এই পৃথিবীর বুকে নেই। কত ভদ্র হলি এই পৃথিবীর বুকে বাঁচে থাকা বড় দুষ্কর হয়ে পড়িছে। বলছি কটকটি কি নিয়ে ঝামেলা হচ্ছে? হ্যাঁ, আমি নিচের থেকে উপরে উঠে আসলাম। আর বলবেন না, ওই আমার ঠাকুমা বলছে কি যে 2 কাঠা জমি হলি পারে একটা দোকান দিয়ে ঘর বাঁধতে থাকতে পারতাম, বলছে এরকম ভাবে ম্যাডামের বাড়ি কতদিন থাকবো। আরে দিদি, চাপ নিচ্ছেন কেন? আমার বাড়ি মানে আপনাদের বাড়ি, কোনো সমস্যা নাই। আমার তো কোনো ছেলে পুলে নেই, এখানে থাকলে কোনো সমস্যা হবে না কটকটি। আর কটকটি তো আমার ছেলের মতনই, ওরকম ভাবছেন কেন? দেখেন, আজকে কটকটি ভালো আছে, 2 দিন পরে খারাপ হয়ে যাবে, তখন বাড়ি থেকে বের করে দেবেন, তখন আমরা কোথায় যাই উঠবো? আমাদের একটা যদি ভিটে থাকতো সেখানে যাই, তাও তো মরতে পারতাম, বা আমি মরার পরে আমার চিতেই কোথায় উঠবে? আরে ও নিয়ে কোনো চাপ নিও না, আমার অনেক বিষয় সম্পত্তি আছে, ওখান থেকে কটকটির যেটা পছন্দ হয় সেটা দিয়ে দেবো, আর ওখানে একটা ঘরও তুলে দেবো। সামনে তো ভোট, একবার জিতে নি, সরকারি টাকা দিয়ে সব কাজ করে দেবো। আমি সেই কথা বলেছি ঠাকুমারে যে ম্যাডামের মতন ভালো মানুষ এই পৃথিবীর বুকে নেই। আমি বলেছি আমাদের দিকে তাকাবে, তুমি টেনশন করো না। তুই অনেক ফাজলামি করছিস কিন্তু কটকটি বলে দিচ্ছি। না না দিদি, ও একদম ঠিক বলেছে, আপনি চাপ নেবেন না। ওর বিয়ে থার, ওর ছল মেয়ের খরচা যাবত সব কিছু আমি বহন করব, আপনি চাপ নেবেন না। এই বলেই তো ছেলেটার মাথায় উঠেছেন, এখন আমার কোনো কথা শুনছে না। ওইসব শোনাশুনি পরে। আমার এই যে ক্যাবলা বর বিরিয়ানি রান্না করেছে, চলেন একটু বিরিয়ানি মুখে দেবেন। বিরিয়ানির কথা শুনলেই মুখে জল চলে আসে, আর তোমার স্বামী যা রান্না করে না, অসাধারণ। তাহলে দেরি কিসের, চলেন। হ্যাঁ আচ্ছা, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। কটকটি, ঠাকুমার ডেকে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম। তোরা আমি ছাড়বো না কটকটি, বলে দিচ্ছি, তুই যদি আমার স্বপ্ন পূরণ না করিস। আরে ঠাকুমা, তুমি টেনশন নাও কেন, আমি তো আসি। আমার ইচ্ছে তো তোমার স্বপ্ন পূরণ করার, কিন্তু আমার একটু সুযোগ দাও। আর আমি যে পুরোপুরি এই কাজটা পারবো তাও বলতে পারছি না। তাহলে তখন থেকে তুই আমার কথার অবাধ্য হচ্ছিলি কেন? কারণ কি এটা খুবই কঠিন কাজ, বুঝতে পেরেছো? অত শত জানি না, এই সব কিছুর মালিক আমি হব। আস্তে ঠাকুমা আস্তে, হ্যাঁ দেয়ালেরও কান থাকে, শুনে ফেললে তোমার আর আমার এই ঘেটি ধরে দুইজনেই বাড়ি থেকে বের করে দেবে। বলে দিলেই হয়ে গেল। একটু চুপ থাকো, একটু চুপ থাকো। তুই আমার ভয় পাচ্ছিস না কেন তাই বল? পাচ্ছি তো, এই দেখো ভাইটা আমার চুল টুল কিরকম খাড়া হয়ে গেছে। সবসময় এরকম ভাই পাবি আমারে, বলে দিচ্ছি। আচ্ছা ঠাকুমা। কটকটি, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আগে আসি। চলো ঠাকুমা, চলো। চল। মনে থাকে একটা কথা, আমি যদি এই সম্পত্তির মালিক না হই তাহলে কেউ হতে পারবে না, বলে দিচ্ছি। বিষ খাওয়াই সব শেষ করে দেবো এই পৃথিবীর বুকের থেকে। আরে ঠাকুমা, অত ব্যস্ত হচ্ছে কেন? তুমি একটু দাঁড়াও না, আমার কিছু ভাবতে দাও। ভাবতে থাক, আমার কাছে কিন্তু বেশি সময় নেই। কিছুদিন উপভোগ যদি না করতে পারি পয়সা পানি, তা কি করে কি হবে? সময় দাও, আমার একটু সময় দাও। যা পারার কর তাড়াতাড়ি। আচ্ছা।
বলছি বৌমা, এই সাত সকালে তুমি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কেন আবার? আমি বাপের বাড়ি যাবো। আরে সে নয় বুঝলাম বাপের বাড়ি যাবা, কিন্তু এত সাত সকালে এখনো বাড়ির লোকজনকে উঠতে পারলো না, হ্যাঁ মুখ বিরাজ করে পারলো না, হ্যাঁ তার আগে তুমি বাপের বাড়ি চলে যাবো মানে কি ব্যাপার স্যাপার বুঝছি না যে। বুঝবেন কি করে? আপনার ছেলের যে 50,000 টাকা দিতে বললাম, বান্ধবীর বিয়ে কেনাকাটা খরচা কাটি আছে না। আরে বাবা সে নয় বুঝলাম, তাই বলে সাত সকালে ব্যাগ নিয়ে বেরোলে কি সমাধান হবে? আমি চলে যাবো, আমি এখন থাকবো না। আরে বাবা আমি পাদুকে বলছি তুমি এরকম রাগারাগি করো না, বৌমা ঘরের ভিতরে যাও। বলছি হাগুদা ব্যাপারটা বুঝলাম না। তুই ঝপাত করে যা তো, এই পাদুরিটা কিনে যা। হ্যাঁ এখনই যাচ্ছি। যাও বৌমা, রাগারাগি করো না, ঘরে গিয়ে ব্যাগটা রাখো। না না, আগে আপনার ছেলে আসুক, তার সাথে কথা হবে তারপরে। আরে বাবা বিয়ের পরে এই প্রথমবার বাড়িতে আইসো, আর এইভাবে রাগারাগি করে চলে গেলে হয়? আর তোমার গ্রামের লোকজনও বা কি বলবে? যে যা বলে বলুক, আমি চলে যাবোই। আরে বাবা টেনশন করো না, পাদু যদি টাকা না দেয় আমি দেবো। আর টাকা দেবে না কেন? তুমি দাঁড়াও, এক্ষুনি ওর এটিএম থেকে টাকা তোলা, আমি তোমার টাকা দিচ্ছি। আপনি ব্যাপারটা বুঝছেন, কিন্তু বুঝছে না। মাসখানেক হয়ে গেল বলছি টাকা দাও টাকা দাও, সেই টাকার কথা শুনলে পারি মানে কি ওর মাথার চক্কর এসে যাচ্ছে। চিন্তা করো না বাবা, চিন্তা করো না, আমাদের অভাবের পরিস্থিতি তো, চারিদিকে সব তো পাদুই হ্যান্ডেল করছে, বুঝতে পারছো? আর নতুন নতুন চাকরি পেয়েছে তো, টাকা পয়সা হাতে সেরকম নেই, তার জন্য বোধহয় তোমাকে এরকম বলছে, না তো পাদু তো এরকম ছেলে না। ওইসব কথা বলে কোনো লাভ নেই, আমার এখন টাকার দরকার। আমার দাদুর কথা দিছি, আমার বান্ধবীর একটা বিয়ে ভালো একটা গিফট দিতে হবে, তাই মান সম্মান কিছু থাকবে না। সে হুশ খবর কি তোমার ছেলের আছে? তুমি চিন্তা করো না মা, তুমি ঘরে যা আরাম করো, হ্যাঁ আমি পাদুর সাথে কথা বলছি। আমি ওদের সাথে জানি না, যতক্ষণ না বলবে টাকা দিচ্ছে ততক্ষণ আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো। আর আজকে আমার যদি টাকা না নিয়ে যেতে হয় তাহলে কিন্তু বলে দিচ্ছি আমি আর এই বাড়ি ফিরবো না। আরে বৌমা তুমি ওরকম কথা বলো না, পাদু যদি টাকা না দেয় আমি যেখান থেকে বাড়ি সুদি হোক যেখানে হোক ধার করে হোক দেনা করে হোক আনিয়ে তোমার টাকা দেবো, তুমি টেনশন করো না মা। আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনার ছেলেকে ডাকেন। কাকা ব্যথা ট্যাথা কমেনি নাকি? কমিছে রে ভাইপো কমিছে, একদিনে কি আর কমে? কি বড় বড় লাঠি দিয়ে খেলাইছে, তো ব্যথা কমে নাকি? রক্ত সব দৌড়াই রয়েছে। তুমি চিন্তা করো না, আমি একটা ঝপ করে একটা আয়ুর্বেদিক ওষুধ বানাই দেবো, সেটা খেলে বাড়ি দেখবো তোমার ব্যথা বেদনা কমে যাবে। পাদু হ্যাঁ হ্যাঁ কাকা, কি ব্যাপার বাবা? পুরো তাল তো বুঝে পাচ্ছি না। মানে কি কি হয়েছে রে? হ্যাঁ ঢাবনা কি হয়েছে আর কি শুনবা? কেন কাকা কি হয়েছে? বৌমার টাকা দেওয়ার কথা দিসনি কেন? সকালবেলা দেখে কি কীর্তন লাগাইছে, আবার সেই টাকা নিয়ে পড়েছে এখন। কিসের টাকা রে পাদু? আর বলো না কাকা 50,000 টাকা চাইছিল, ওর দাদুর নাকি 20,000 টাকা দেবে, আর একটা কি কিনবে, আর ওর বান্ধবীর বিয়ে নাকি একটা গিফট দেবে। সে দাদুর নাই দিল 20,000 টাকা, ও কি কিনবে? আর ওই বান্ধবীর কি এত বড় গিফট দেবে যে এত টাকার দরকার? হ্যাঁ 2-4-500 টাকা ছাপা শাড়ি দিলেই তো হয়ে যায়। বিয়ে তো এখনো করো না, এটা কি বুঝবা? ও কথা বলিস না, 2 বিয়ে করেছিলাম মনে আছে তোর? সব কথা ছাড়ো, এখন চলো ওই ঘরে। আমি এই চেহারা নিয়ে বৌমার সামনে যাবো না। আরে বাবা কি হয়েছে গেলি পারে? বলছি কাকা আমার জাতি হবে। আরে সে ব্যাগ ট্যাগ ধরে দাঁড়াই রয়েছে আর বলিস না, তুই না গেলি সে সমাধান হবে কি করে? আর ওই ঝপাত করে টাকাটা দিয়ে দিত, আর ভাল লাগে না। হ্যাঁ তোর বাবারে আমারে যেসব কথা বলছে আর বলার বাইরে, কি আর বলবো কাকা, টাকা পয়সার এখন বিশাল সমস্যা। কেন মাস গেলি তো 3 লাখ টাকা বেতন, টাকা 50,000 টাকা দিতে তোর কিসের অসুবিধা? আর বলো না, একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে? এই যে আমি কালকে বাড়ি আইছি না, আসার সাথে সাথে আমার ফোনে মেসেজ আইছে আমার আর চাকরিটা নেই। কি বলছিস চাকরি নেই মানে? হে হে ভাইপো তুই কি বললি? কথা শোনার আগে আমার হার্ট ফেল করে মরে যায়নি কেন আমি? কেন তোর চাকরি নেই কেন? তোর মতন ভালো স্টুডেন্টের চাকরি নেই কেন? ওই সব শালা ওই হারামজাদি, ওই নারকেল বেগমের কাজ। কি করিস ওই হারামজাদি? জানি না কোথাতে কি করিয়ে আমার ওখানে হাবি জাবি কথা বলাইয়ে বলিস আমি নাকি ভুংচুং করে পরীক্ষা দিয়ে চাকরি পাইছি, আমার কাগজপত্র নাকি সব ডুপ্লিকেট জাল। তুই চাকরি করিস ব্যাঙ্গালোর, নারকেল বেগম থাকে এখানে, এখান থেকে ওখানে কি করে খুঁজা মারলো? সেই কথাই বলে কে, রাত্রির থেকে আমি সারা রাত ঘুমাতে পারিনি। এখন বউটা টাকা চাইছে, আমি টাকা কোথাতে দেবো বলো? চারিদিক দিয়ে ঝামেলা, চারিদিক দিয়ে এক আমার উপরে এরকম অ্যাটাক হলো, 2 তো চাকরিটা গেল, এখন কি হবে কে জানে। বলছি নেদনডের কথা বলেছিস? ও এখনো জানে না, শুধুমাত্র লাল ব্যাটারি জানে। ওই জায়গায় তো ভুল করেছিস, নেদনডে জানানোর দরকার ছিল। ওর মাথা গরম, কোথাতে কি করবে তাই কিচ্ছু বলিনি। বলিসনি কেন? কালকে এই ঘটনা ঘটেছে তুই আমাদের ডাকে বলিসনি কেন? বউর সামনে এসব কথা বললি বউকে সংসার করবে ছাড়িয়ে দিয়ে চলে যাবে, আর গ্রামবাসীর সামনে এরকম হাসি ঠাট্টা হয়ে যাবে না? হ্যাঁ তোমরা কারোর মুখ দেখাতে পারবে না, আমিও কারোর মুখ দেখাতে পারবো না। শোন তুই তো কোনো হাবিজাবি করিসনি, সব একটা সিস্টেমের ফল্ট, বা কেউ একটা ভুং ভাং করিছে। এসব তো জানাজানি হয়ে গেলি পারে, ক্লিয়ার হয়ে গেলি পারে, তোর চাকরি তো কেউ নিতে পারবে না। তুই অরিজিনাল পরীক্ষা দিয়ে তোর কাগজপত্র দিয়ে চাকরি পাইছিস, তোর আবার কিসির ভাই? বলো না কাকা, সব হচ্ছে পয়সার খেল, পয়সা খাইয়েছে হয়তো। কিন্তু ভাইপো আমি তো যতদূর জানি তুই তো এরকম বসে থাকা ছেলে না। হ্যাঁ তুই এরকম চুপচাপ রয়েছিস কেন? হ্যাঁ অন্য সময় হলে তো তুই তো ঘুড়ুম করে যাইয়ে নারকেল বেগমের মাথা ফাটাই দিতিস। এখনো পুরোপুরি ভাবে জানা যাচ্ছে না এই কাজটা কে করেছে, নারকেল বেগম করেছে কি অন্য কেউ করেছে। মানে হ্যাঁ এখন আমি পুরো কনফার্ম হতে পারিনি, ব্যাঙ্গালোরে গেলেই জানতে পারবো ব্যাপারটা কি করে কি হয়েছে। তো ঝপ করে চলে যান না তো, দাঁড়াই দিতিস কেন? এখন আমার বউটারে কি করে সামলাবো? ওরে 50,000 টাকা না দিয়ে আমি কোথাও জাতীয় পাচ্ছি না, এদিকে শ্বশুর বাড়িও জাতি পাচ্ছি না। তুই টেনশন করিস না, আমি দেখছি কি করা যায়। বলছি কাকা এখন আমি কি করবো, কিছুই মাথায় কাজ করছে না। চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা হবে। এই ব্যাপারে সবচেয়ে আগে নেদনকে জানানো উচিত, কিন্তু জানাতে গেলে আমার বউর কানে গেলি পারে তো বিশাল বড় সমস্যা হবে। তাই চাচ্ছি বউটা আগে যদি বাপের বাড়ি চলে যায়, আমি তখন এই দিক দিয়ে এই ঝামেলা টামেলা মেটাতে পারবো। তাহলে এখন আমাদের 50,000 টাকা কোথা থেকে আনবো? বলছি আগে যেরকম ভাবে নিছিলাম সেরকম ভাবে নিলে হয় না? আগের হয়তো 50,000 নেদন জোগাড় করেছিল, এখন সে টাকা ক্লিয়ার করা হয়নি, তারা কি আর টাকা দেবে?
তার জন্য তো আমি কিচ্ছু বলিনি কাকা। এত এত ছোট হয়েও এত টাকা পয়সা ইনকাম করছে, আর আমি দেখো তোমাদের কাছে টাকা নিয়ে সে টাকা শুধাতে পারলাম না, আর উপর থেকে এখন অনেক দেনাদায়ী হয়ে গেছি। আমি তো এখন লজ্জায় মুখ দেখাতে পারছি না। ও কথা বলিস না পাদু, তুই চুপচাপ থাক, আমি দেখছি কি করা যায়। তুই আপাতত বৌমার সামনে যাই বল যে টাকা তোমার 2-3 ঘন্টার ভিতরে দিচ্ছি। কিন্তু 2-3 ঘন্টার ভিতরে আমি টাকা কোথায় পাবো? আমার অ্যাকাউন্ট ঝাড়ে ঝাড়ে 5-7 হাজার টাকা হতে পারে। এই আসার সময় এতগুলো টাকা টিকিট কাটলাম, সব টাকা তো জলাঞ্জলি হয়ে গেছে। চাপ নিস না, তুই যাই বল, তারপর দেখছি আমরা কি করা যায়। যাই বলবো, তারপর 2-3 ঘন্টার ভিতরে টাকা না দিতে পারলি তো আবার খিস্তি খামারি করবে বউদা। আরে তুই বল তো, আমি আছি তো নাকি? ও ফুটোদা, কিছু বলো না কেন? হ্যাঁ 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 ভাই, তো আমরা আছি তো, তুই টেনশন করিস না। বৌমার যাই বল যা। দেখো কাকা, একবার বলার পর টাকা না দিতে পারলি কিন্তু তোমরা মান সম্মানে পড়বো, আমিও মান সম্মানে পড়বো। আর গ্রামের মানুষের সামনে চিচামিচি করলি লজ্জায় মুখ দেখানো যাবে না। আমাদের উপরে একটার পর একটা ঝামেলা চলে আসছে, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। ঝামেলা তো আসবেই, জীবন মানেই ঝামেলা, কিন্তু সমাধান করতে হবে। তুই বৌমারে তাড়াতাড়ি বাপের বাড়ি পাঠা, এখানে আমরা একটা আলোচনা করে কি দিয়ে কি হয়েছে, তারপর নারকেল বেগমরে কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেক হয়েছে ভাই, ওই কড়া শাস্তির কথা অনেক হয়েছে, এখন যা হবে পুরো একদম হাতে পাতে হবে। আমি ভাই আর সহ্য করবো না। আমার নামে যে মেয়ে ছেলের বদনাম দিয়েছে, আমি শালা সহ্য করবো না বলিয়ে দিচ্ছি। কেউ সহ্য করুক না করুক, আমি করবো না। দাঁড়াও কাকা, অত ব্যস্ত হয়েও না, কি করে কি করা যায় দেখা যাক। নেদন আসুক বাড়ি, নেদন আসতে আসতে তুই আগে যাই বৌমার সাথে কথা বল, নয়তো ওইদিকে চেঁচামেচি শুরু করলি, আশেপাশের লোকজন কান খাড়া করে শুনতিছে। এমনিতেই সবাই আমাদের এই গ্রামের থেকে খেতাতি পারলি বাঁচে, আরো যদি এইসব খবরাখবর পায় না, তাহলে তো একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। চলো দেখি, আয়। কি যে ঝুট ঝামেলা হচ্ছে আমাদের উপর দিয়ে, কি ঝামেলা যাচ্ছে তা কে জানে। মনে হয় কি শনির দশায় ধরাইছে। ভাবতেছি কি একটু গনক বাড়ি যাবো। এতদিন আমার উপর দিয়ে হয়েছে হয়েছে, এখন ভাইপোর উপর দিয়ে হলি এ সংসার চলবে কি করে? আর ভাল লাগে না। স্যার, আপনার পায়ে ধরছি স্যার, যে করে হোক আমার মেয়ের সাথে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন স্যার। এই জেলের ভিতর থাকতে থাকতে মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। খুব শীঘ্রই মনে হয় আমি পটলডাঙ্গায় চলে যাবো। আরে কি কথা বলছো তুমি? ঠিকই বলছি, শরীরের অবস্থা যা, তাতে মনে হচ্ছে না যে ব্যাটারি আর বেশি দিন চার্জিং থাকবে। আর এরকম বলো না, কিচ্ছু হবে না, কিছুদিন পরে দেখবা তোমার ছাড়িয়ে দেবে। বলছি স্যার, আমি কি অপরাধ করেছি? আমি কোনো অপরাধ করিনি। ওদিকে আমার চাকরিটাও গেল, আর এদিকে জেলে পচে পচে মরছি। হ্যাঁ, আমি কোনো অপরাধ করিনি, আপনারা তো জানেন, তবু কেন আমায় এইভাবে আটকে রেখেছেন? সত্যি কথা বলতে কি, আমিও জানি যে আপনি কোনো অপরাধ করেন নাই, কিন্তু কি করব, সব বড় বড় লোকের খেলা। আমি তো এখানে একটা কনস্টেবল, শুধু এখানে হাবিলদারির চাকরি করি। দরজা খোলা, গেট খোলা, জল আনা, চা আনা, বিড়ি আনা, এইসব কাজই আমার করতেই হয়, বুঝতে পেরেছেন? বলছি স্যার, কি করে আমার মেয়ের সাথে একবার দেখা করতে চাই। আমার এই শরীর তো মনে হয় বেশি দিন টেকবে না, তাই যাওয়ার আগে শেষ বেলায় আমার মেয়ের সাথে একটু দেখা করে যেতে চাই স্যার। আপনি একটু কিছু করেন না স্যার। দেখো, তোমরা যে কেসে ঝুলাইছে বুঝতে পারিছো, যতদিন না কেস ওরা নিজের ইচ্ছা উঠবে, ততদিন পর্যন্ত তোমার কেউ মোটামুটি এখান থেকে বের করতে পারবে না। তাহলে তো স্যার আমি প্রাণে মারা যাবো। মারা যাওয়ার আগে আমার শেষ ইচ্ছা একটু আপনি একটু পূরণ করে দিন। যে করে হোক আমার মেয়ের সাথে আমার একটু দেখা করাই দিন। যতদূর জানি তোমার মেয়েরও ওরা আটকায় রাখিছে, বুঝতে পারিছো? বাড়ির বাইরে থাকলে তো তোমার সাথে একবার না একবার দেখা করতে আসতো। তাহলে আমি এখন কি করব? কি করলে আমার মেয়ের সাথে একবার দেখা হবে? শোনো, আমি বলতেছি তোমার একটা কথা, এইভাবে যদি কাজটা করো তাহলে তোমার মেয়ের সাথে দেখা হতে পারে, কিন্তু আমি যে করেছি এই কথা যেন কেউ টের না পায়, বুঝতে পারিস? টের পাইলে কিন্তু আমার চাকরি থাকবে না। না না স্যার, আপনার কথা কিচ্ছু বলবো না, আপনি বলেন না স্যার। একটু পরে আমি ওই যখন চা আনতে যাবো, বুঝেছো, আমি থাকবো না যখন, তখন এরকম ধরুম করে একটা আওয়াজ করে চিত হয়ে পড়ে যাবা অজ্ঞান হওয়ার মতন। তখন দেখবা তোমার বাড়ির লোকজনের ডাকবে, ঠিক আছে, দেখা সাক্ষাৎ করাই দেবে, আর আমি থাকতে এই কাজটা করবো না, তাহলে আমার উপর সন্দেহ করতে পারে, বুঝতে পারিস? মানে আমি অজ্ঞান হওয়ার অভিনয় করবো, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন স্যার। এইরকম করলে পারেই আর কি হয়তো আমার মেয়ের সাথে দেখা হবে। বলছি আমি এখনই ওখানে যাব, বড়বাবুকে বলবো ওর গায়ে জ্বর মনে হয়, খাওয়া দাওয়া কিছু করছে না, শরীরের অবস্থা সেরকম ভালো না, ঠিক আছে, এই কথাটা বলবো। তার 10 মিনিট পরেই তুমি ধরুম করে পড়বা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আমি এখন বড়বাবুর কাছে যাচ্ছি, কথাগুলো বলছি, ঠিক আছে? তারপর পরই তুমি মোটামুটি এই নাটকটা শুরু করে দেবা। আচ্ছা স্যার, ঠিক আছে, 10 মিনিট পরে ধরুম করে আওয়াজ করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। কি আর বলবো, পয়সার জন্য যে মানুষ এত নিচে নামতে পারে তা বলা যায় না। স্যার যা বলিছে সেই হিসেবে কাজগুলো করতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বলছি কি, একটা কাজ বাজ দেখো, নাহলে যে পেটে একদম অনশন চলছে। কাজ বাজ মানে স্যার? আরে বড় একটা মুরগি টুরগি ফাঁসাও নাকি? এইভাবে নিরামিষ হয়ে বসে থাকলে হবে? কেন স্যার, সব কি হজম হয়ে গেছে? ওসব থাকে নাকি? হ্যাঁ, ও যেদিন পেয়েছি সেদিনই হজম হয়ে গেছে। কি যে বলেন স্যার, মেয়ে তো একটা ছিল, বিয়ে টিয়ে দিয়ে দিয়েছেন, এখন টাকা কি করে হজম হয়ে যায়? বাবা, এমন বলছো মনে হচ্ছে তোমার প্রচুর টাকা খরচা। খরচা আছে না স্যার? হ্যাঁ, ছেলেটাকে বিদেশে পাঠাইছি, ডাক্তারি পড়াশোনা করছে, প্রচুর টাকা পাঠাতে হয় স্যার, প্রচুর টাকা। তার জন্য তো বলছি বড়টা রাম ছাগল ঠাকুর ফাঁসাও নাকি। দেখছি স্যার, দেখছি, সেরকম পাচ্ছি না যে, ফুটোদের কিছু কিছু পালাম না, সেটাই একটু নিরামিষ হয়ে গেল। কেন স্যার, নারকেল বেগম তো দিয়েছে। আরে এক পার্টিতে পারি হয় নাকি? 2 দফাতে যদি টাকা না পাওয়া হয় তাহলে কি আর পকেট ভরে নাকি? এক পকেট কিরকম খালি খালি মনে হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন স্যার। দেখো দেখো, ভালো দেখে একটা মুরগি টুরগি দেখো। আচ্ছা স্যার। স্যার কি হলো? বলছি স্যার, লকআপের ভিতরে যে লোকটা আছে না, তার শরীরের অবস্থা কিন্তু ভালো না। ভালো না মানে?
ওই স্যার জ্বর হয়েছে মনে হচ্ছে। ওরে বাবা বাবা, বলছি কি তুমি কি পুলিশগিরি ছেড়ে কি তুমি ডাক্তারি শুরু করেছো নাকি, যে লোক দেখলি বলে দিচ্ছ জ্বর হয়েছে কি আমেশা? না স্যার সেরকম কথা না, বলছিলাম আমি ওখানে গেছিলাম তো, তাই আমাকে বললো যে আমার শরীরের অবস্থা খুব ভালো না, তাই আর কি বললাম আপনাদের। আরে সব আসামিরাই ওরকম কথা বলে। বলছি কি তোমার কি নতুন জয়েনিং হয়েছে নাকি, যে আসামি আসে সব ওরকম নাটক করে ভিমড়ি খেয়ে পড়ে, সেগুলো কি তুমি দেখো না নাকি? না স্যার দেখি, কিন্তু এই কেসটা একটু অন্যরকম লাগছে, বয়স্ক মানুষ তো, যদি ওই লকআপের ভিতরে কিছু হয়ে যায় তাহলে আবার পুলিশ স্টেশনের বদনাম হবে। আরে কিচ্ছু হবে না, তুমি ওই সামনে টেনশন করো না, তুমি সামনের দোকান থেকে গরম গরম সিঙ্গাড়া চা নিয়ে এসো তো। আচ্ছা স্যার, আর লাল চাটনিটা বেশি করে এনো। আচ্ছা। দেখেছেন বড়বাবু, আজকাল সব পুলিশরাও ডাক্তার হয়ে গেছে, এইসবই তো দেখার বাকি ছিল আর কি। বলছি এই মালটার কাছ থেকে কিছু টাকা পয়সা ছেড়ে দেওয়া যায় না? না না, নারকেল বেগম মোটা অঙ্কের টাকা দিয়েছে, এত ঝপ করে ছেড়ে দেওয়া যাচ্ছে না। বলছি মালটাও কোচিংই প্রাইভেট পড়ায় তো, মোটামুটি টাকা পয়সা অনেকই আছে, যদি কিছু চাপ চুপ দেওয়া যায় তাহলে এখান থেকেও কিছু বেরোবে। সে তো জানি, কিন্তু এত সহজে চাপ দেওয়া যাচ্ছে না, ওর যখন ছুটি হয়ে যাবে তার আগে চাপ দিয়ে ঝপ করে যে একটু বেরোয় বুঝছো, তোমার আর আমার হয়ে যাবে। একদম স্যার একদম। বলছি কি আজকে বিকেলে কিন্তু একটা পার্টি আছে, তোমার ইনভিটেশন আছে তো? হ্যাঁ স্যার আছে আছে, আজকে কিন্তু জমিয়ে পার্টি হবে। ঠিক বলেছেন। বলছি কি আমার মাথায় কিন্তু একটা শয়তানি বুদ্ধি আসছে, বলে ফেলো যেসব কাজে মাল ম্যাটেরিয়াল আসবে সেসব কথা বলে ফেলো। বলছিলাম স্যার, গোপন সূত্রে জানা গেছে যে এমএলএ আছে না, এমএলএর শরীর ভীষণ খারাপ, কোমায় চলে গেছে, কিন্তু ওর বউ কোনো কারণে ওকে হসপিটালে নিচ্ছে না, বাড়িয়ে ফেলেই রেখেছে। আমার মনে হচ্ছে কি কোনো ষড়যন্ত্র চলছে। মানে কি বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো। মনে হচ্ছে এমএলএর বউ এমএলএর পক্ষ থেকে মানে ভোটে দাঁড়াবে, তো এমএলএ যদি জীবিত থাকে তাহলে তো মোটামুটি এ কাজ হবে না, আর মৃত হয়ে গেলেও হবে না, তাই ওরা ইচ্ছা করে আবার এই এমএলএ রে কোমায় ফেলে রাখেনি তো। কথাটা গ্রাহ্যযোগ্য, না হলে এত বড় একটা পজিশনের মানুষ শরীর খারাপ বাড়ি শোয়াই রাখবে কেন? নিশ্চয়ই হসপিটালে নেবে। এমনকি আমাদের এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদেরও তো হসপিটালে আমরা নিই, তাই তো? হ্যাঁ সেটাই ভাবার বিষয়। বলছিলাম ওই এমএলএর বাড়ি আর নারকেল বেগমের বাড়ির ভিতরে যদি একটা যুদ্ধ বাধাই দেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি দুই পাশটাই আমাদের মোটা অঙ্কের মালপত্র আসবে। কি বলেন স্যার? বলছি এত সুন্দর কথা তুমি কোথায় পাও? না মানে সামনের মাসে আমার আর কি ছেলের ওই আর কি কলেজের টাকা দিতে হবে, তাই মোটামুটি ভাবতেছিলাম টাকা পয়সার একটু দরকার তো, তা কোথায় একটু নাড়াচাড়া দিলি পারে মধুর রস পড়বে। দিয়ে ফেলাও, এক কাজ করলে হবে না, বিকেলবেলা আমি আর তুমি দুজন ঘুরতে এমএলএর বাড়ি গিয়ে হবে না, ঠিক আছে? মনের কথা বলিসেন স্যার, মনের কথা। তারপরে ওখান থেকে একটু যোগ বিচার বা বলবো কি পার্টির থেকে আমাদের পাঠাইছে একটু দেখাশোনা করতি, কি করে কি হয়েছে তদন্ত করতি, বুঝতে পারিস? তখন যদি দেখি এমএলএর বউ ঝুক করছে, তখনই ওখান থেকে চাপ দিয়ে মোটামুটি মোটা একটা অঙ্কের মাল করি খসিয়ে নিতে হবে। একদম স্যার একদম। বলছি স্যার, আপনার ভালো কেসে তো এত মাথা চলে না, কিন্তু এইসব কেসে কেসে এইসব তো আপনার মাথা খুব চলে। বলো না, ওইসব কাজেই তো আমি পিএইচডি করেছি। তাহলে দেরি কিসে স্যার, দুপুরের লাঞ্চটা সেরে কাজে লেগে পড়ি একদম। উড়ি মারে বাবা রে, মরে গেলাম। বলছি স্যার কোথা থেকে একটা আওয়াজ আসলো? হ্যাঁ, কি মরে গেলাম না কি শুনলাম মনে হচ্ছে। গুদুম এ কি ধাপ করে পড়ে যাওয়ার একটা আওয়াজ হলো যে? সর্বনাশ করিছে, ওই লকআপে যেটা আছে সেটা আবার পড়েনি তো? এলো করিছে, চলো দেখি। চলেন স্যার।